ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুকস্যাক অ্যান্ড ব্যাকপ্যাক। এটি আমাদের নেপাল সিরিজের অন্তিম পর্ব। এর আগে 7টি এপিসোড এসেছে পোখরা ও কাঠমান্ডুর নানান দর্শনীয় স্থানে আমাদের ঘোরার অভিজ্ঞতা নিয়ে। এই এপিসোডে আমাদের বাড়ি ফেরার অভিজ্ঞতা রইল। 2024 সালে সেপ্টেম্বর মাসের শেষে নেপালে বিশাল বৃষ্টি হয়েছিল। তা থেকে শুরু হয়েছিল বন্যা ও ল্যান্ডস্লাইড। বাগমতী নদীর রুদ্ররূপ নিজের চোখে দেখেছিলাম এবং পরবর্তীকালে বাড়ি এসে বিপর্যয়ের আসল ছবিটা দেখতে পাই নিউজে। প্রসঙ্গত বলে রাখি, এই ল্যান্ডস্লাইডের জন্য আমাদের ট্রেন ধরাও হয়ে ওঠেনি। যাই হোক, সে কথা আসবে যথাস্থানে। পাটান দরবার ঘুরে আমরা যাই সুমো স্ট্যান্ডে, যেখান থেকে কাঠমান্ডু টু বীরগঞ্জের সুমো ছাড়ে। তো পাটান দরবার স্কোয়ার থেকে বেরিয়ে আমরা বালাকু গেলাম। বালাকু থেকে হচ্ছে বীরগঞ্জের জন্য সুমো ইভি এগুলো ছাড়ে। এবার মজার ব্যাপারটা হলো, আজকে আমরা যে গেছি আমাদের বললো যে এইখান থেকে আজকে কোনো গাড়ি ছাড়বে না, কারণ রাস্তা বন্ধ, এই বৃষ্টির জন্য রাস্তা বন্ধ। এবং বাগমতির কী অবস্থা তোমাদের কালকেই দেখিয়েছি, তো ওরকম বলছে বৃষ্টির জন্য রাস্তা আর কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সেই কারণে যেতে পারবে না, আজকে আর কি আপাতত গাড়ি ছাড়বে না, এরম একজন বললো। আর একটা দোকানে কথা বললাম, সে বললো ছাড়তে পারে বিকেলে বা সন্ধ্যে। আর কালকেটাও ওই ব্যাপারটা হচ্ছে, দেখতে হবে কী হবে। তো এখন এটাই ব্যাপার। এরপরে আমরা হোটেলে ফিরে রেস্ট করি এবং সন্ধ্যাবেলা থামেল মার্কেটে ঘুরে বেড়াই ও একটু আধটু শপিং করি। বিকেল হয়ে গেছে, এবার আস্তে আস্তে সন্ধে হচ্ছে, প্রায় 6টা বাজতে চললো। তো হোটেলে বসে রাখতে ভালো লাগছিল না, কালকেই ফেরা, তাই ভাবলাম ঠিক আছে চলো একটু থামেলটা আরেকবার ঘুরে আসি। আর মেনলি এখন যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে রাস্তা কখন খুলবে। আমাদের তো আগামীকালের ট্রেন আছে, তো সেটা তো ধরতেই হবে। এখন অল্টারনেটিভ আর কি আছে সেটাও জানি না, কিন্তু এখন আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, বৃষ্টিটা হচ্ছে না, তো হোপফুল আছি যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কাল সকালবেলা হয়তো আমরা বীরগঞ্জের জন্য সুমো পেয়ে যাব। বাট আমার অনেস্টলি কাঠমান্ডুর থেকে পোখরা বেটার লেগেছে। কাঠমান্ডু ভাল লাগবে সবার, নিশ্চয়ই ভাল লাগবে। কাঠমান্ডু অনেক বেশি জমজমাট, কাঠমান্ডু অনেক বেশি হ্যাপিনিং। পোখরারও নাইট লাইফ ভালো,
পোখরার নাইট লাইফ যথেষ্ট ভালো, কিন্তু কাঠমান্ডুরটা আরও বেটার আমার মনে হয়। কিন্তু জানি না, পোখরার মধ্যে একটা বেশ পিসফুলনেস আছে, এটা আমি কাঠমান্ডুতে পাই। এখানে প্রচুর থানকার দোকান আছে, এই থানকাগুলো কিন্তু বেশ কস্টলি হয়। তো এটা বলছিলাম যে বেসিক্যালি কাঠমান্ডু কিন্তু ক্যাপিটাল সিটি, লার্জেস্ট সিটি, এবং সব থেকে বেশি আমার মনে হয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হচ্ছে কাঠমান্ডু। তো ঠিক আছে, ভালো, নো ডাউট, খুবই ভালো। কিন্তু হ্যাঁ, পোখরা ইজ দ্য প্লেস যেটা আমার মনটা ছুঁয়ে গেছে, খুবই ভালো লেগেছে আমার পোখরা। পোখরাতে যেমন আমি অনেক ছোট ছোট কি বলে ওটাকে, থার্মোফ্লাক্স নিয়ে চা বিক্রি করতে দেখেছি অনেককে। এখানে কিন্তু আমি কাউকে দেখছি না চা বিক্রি করতে। এটা কাঠমান্ডু। কাঠমান্ডুর নামটা কেন এসছে গো? কাঠের মুঞ্জু। হ্যাঁ, কাঠের মুঞ্জু, কাঠের মুন্ডু থেকে কাঠমান্ডু নামটা এসছে। কাঠ মানে উড, মান্ডু, মান্ডু মিন্স যেখানে তৈরি করে। আমি তো ঠিকই বললাম কাঠ। হ্যাঁ, তারপর তুমি বলছো কাঠের মুন্ডু থেকে। হ্যাঁ হ্যাঁ, তো মুঞ্জুটাও দিয়েছে, আবার কাঠটা ঠিক করে দিলাম। You should be appreciated. মানে অনেক ফিলিংস আছে। আমি আস্তে আস্তে কিন্তু সত্যিকারে দেখছি যে অনেক জায়গায় মানে যেমন ধরো নামটা, একটা দোকানের নাম ইংলিশে আছে, নেপালিতে আছে, তার সাথে চাইনিজেও আছে। হ্যাঁ, প্রচুর দেখলাম, আমি সত্যি বলছি, আমি সব কটা হয়তো ভিডিও করিও নি, বাট প্রচুর দেখলাম। দিস ইন্ডিকেট সামথিং। দেখো এখানেও একটা কিছু একটা লেখা আছে ইন চাইনিজ। তো দিস রিয়েলি ইন্ডিকেট সামথিং। মানে আমি বলবো এসো ভাই, এসো, নেপালটা ঘুরে যাও। যতদিন কোনো পাসপোর্ট ভিসা ঝামেলা নেই, ট্রেন ধরে ফ্লাইট ধরে চুপ করে চলে এসো, ঘুরে চলে যাও। কবে যে অন্য জায়গায় হয়ে যাবে বুঝতেও পারবে না। কোনো ফেস্টিভ্যাল থেকে আসছে? এটাকে পশুপতিনাথ। হ্যাঁ, পশুপতিনাথ বলে দিয়ে থাকে। আমরা সন্ধ্যেবেলা একটু কফি খাওয়ার জন্য এই রাস্তার ধারে একটা ক্যাফেতে বসেছি। দুটো কফি অর্ডার করেছি আর একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটু হালকা খিদে পাচ্ছি। তো খুব একটা কিছু করার নেই হাতে, এই ঘুরছি ফিরছি আর টাকা খরচা হচ্ছে, কারণ এই মহারানী জিনিসপত্র কিনছে। কী কিনেছেন জানেন? উলের ইয়াকের উলের তৈরি ইয়াক। যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। মানে ব্যাপারটা হচ্ছে আপনারই ধরুন চামড়া কেটে আপনার মিনি বাচ্চা হচ্ছে, ঠিক আছে? ইয়াকের ফুলের তৈরি ইয়াক। Does that make any sense? It makes sense because you're not getting it in India, you're getting in Nepal, right?
আবিরে থামেল কিন্তু শপিং প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। নানান দোকান, নানান রেস্তোরাঁ এবং আলো দিয়ে সাজানো সুন্দর একটি মার্কেট প্লেস। এখানে সন্ধে কাটাতে বেশ লাগে। তো থামেল ঘোরা শেষ, এসে গেছি আমাদের সেই 2-3 দিন ধরে, লাস্ট 2-3 দিন যে রেস্টুরেন্টে খাচ্ছি, রাইট, লুম্বিনী তন্দুর কিচেন হাউস, আমাদের রাত্রে ডিনার প্যাক করে নেওয়ার জন্য। তো এখন যেমন সন্ধ্যেবেলা থেকে বৃষ্টিটা বেশ ধরে গেছে, তো জাস্ট একটা জিনিস ওয়েট করছি, সেটা হচ্ছে কালকে সকালবেলা যেন বীরগঞ্জের সুমোটা, টাটা সুমোটা ঠিকঠাক টাইমে পেয়ে যাই, তাহলে ঠিকঠাকভাবে বীরগঞ্জ যেন পৌঁছে যাই। এবং কালকে বেসিক্যালি আমরা বীরগঞ্জ যাবো এবং বীরগঞ্জ থেকে রক্সহল যাবো। রক্সহল থেকে আমাদের বিকেল 4:55 ট্রেন আছে হাওড়ার জন্য। তো ওইখানে একটু ছোটোখাটো ব্লগিং করবো আছে অল্প, বাট ওই একটা ছোটো হেডেক আছে, যাতে রাস্তাটা খুলে যায় বীরগঞ্জ অবধি এবং সেফলি পৌঁছে যেতে পারে। ঠিক আছে, চলো আজকের জন্য গুড নাইট করে দিই। মনের ভেতর চরম অনিশ্চয়তা নিয়ে পরের দিন সকালবেলা একটি ট্যাক্সি ধরে চলে গেলাম সুমো স্ট্যান্ডের জন্য। हाँ वही पता नहीं, वही पूछने भी जा रहे हैं हम, होप कर रहे कि खुले जाए रोड। डैम साइड में वो जी जी खराब हो गया, पता था। जी जी कल तो रास्ता बंद था, इसलिए कल जा नहीं पाए। आज वही वो बोले कि अर्ली मॉर्निंग आ जाइए। কি অবস্থা জানছো, এই রাস্তাটা পুরো ধসে গেছে। ওপারে রাস্তা ঠিক আছে, মানে ওখান থেকে এই রাস্তাটা পুরো ধসে গেছে। এটাই এই যা ও পুল था जो बह गया, यहाँ से तो निकल जाएगी, वही देखने गया। তো ব্যাপার হচ্ছে এইটা যে আজকে সকাল 4:30টাতে উঠে এবং প্রায় 6:30টার মধ্যে আমরা সুমো পার্কে পৌঁছে যাই, এই হোপের সাথে যে রাস্তা খুলে গেছে। সেখান থেকে 10:30টা অবধি ওয়েট করে 11টার সময় সুমো বলে যে ঠিক আছে, পুরো বীরগঞ্জ অবধি খোলেনি রাস্তা, বাট হাতেরি বা হিতারি এরকম টাইপের একটা কোনো একটা জায়গা অবধি, মিডিল অফ দ্য প্লেস, বীরগঞ্জ টু কাঠমান্ডু 60 কিলোমিটার্সের কাছাকাছি কোনো একটা জায়গা অবধি পৌঁছে যাবে। বাট আই থিঙ্ক 15-20 কিলোমিটার্সের মধ্যে আমরা হল্ট করে গেছিলাম এবং তখন প্রায় 12টা মতো বাজে। এখন 3:30-4টের কাছে, 4টে বেজে গেছে প্রায়। তো 4 ঘন্টা আমরা এখানে ওয়েট করছি। আমার এই ট্রেন ছিল 4:55 বীরগঞ্জ থেকে। তো ট্রেন তো ফর শিওর ধরতে পারবো না, ট্রেন তো মিস হচ্ছে, সেটা কিছু করার নেই। সবথেকে বাজে জিনিসটা হচ্ছে ট্রেনটা ক্যান্সেলও করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের কাছে কোনো ইন্টারনেট নেই এবং আমরা সকাল থেকে চেষ্টাটা এইভাবেই করছিলাম যাতে আমরা ট্রেনটা ধরতে পারি। কিন্তু এমন ল্যান্ডস্লাইড হয়েছে এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার এরকমই যে ক্লিয়ার করতে একটাই জেসিবি পাঠিয়েছে। তো সেই কারণে পুরো ওপর থেকে ক্লিয়ার করতে 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 আস্তে আস্তে আপাতত আমরা এই যে জায়গাটায় আছি, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস, বাট সেখানে অবধি এসে দাঁড়িয়ে আছে। এইখানেও একটা ক্লিয়ার বাকি আছে, তো সেইটা ক্লিয়ার করলে তবে এখান থেকে বেরোবো। আই ডোন্ট নো আজকে রাত্রে আমরা কোথায় থাকবো, মানে বীরগঞ্জ বা রক্সহল পৌঁছাবো কিনা আদেও,
ট্রেন ধরা তো ইম্পসিবল অবভিয়াসলি, রাতেরও কোনো ট্রেন পাবো বলে মনে হয় না। জাস্ট রক্সল পৌঁছালেও ভাববো যে অ্যাটলিস্ট ইন্ডিয়া ঢুকছি। এরপর সিনটা হচ্ছে এটা যে কালকে থেকে আমার আর লোপা দুজনের অফিস জয়েন করার কথা ছিল, কিন্তু সেটাও হবে না। তো বেসিক্যালি অনেক কিছু ইফস অ্যান্ড বাটসের মধ্যে আছে, যখন যেটা হবে সেই অনুসারে করতে হবে। এটা অনেস্টলি খুব একটা কিছু করার নেই। এনারা বলছে, কেউ বলছে 20 বছর পর, কেউ বলছে 30 বছর পর, কেউ বলছে 50 বছর পর এরকম টাইপের বৃষ্টি হচ্ছে। জুন জুলাই আগস্টেও নাকি এরকম বৃষ্টি হয়নি, যেটা লাস্ট 2 দিন হয়েছে। এবং মাল্টিপল প্লেসেস ল্যান্ডস্লাইডে ইম্প্যাক্টেড ছিল। পুরো কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন সব বন্ধ ছিল। তো এখনও বন্ধ আছে, রাদার এখনও খোলেনি। নিচ থেকে বীরগঞ্জ থেকে কোনো কিছু কাঠমান্ডু যেতে পারছে না বা অন্য কোথাও যেতে পারছে না, এবং কাঠমান্ডু থেকেও এখানে কোথাও কেউ আসতে পারছে না। তো যখন খুলবে বেসিক্যালি তখন যাব। সকাল থেকে যা সিচুয়েশন ছিল সেই নিয়ে ব্লগ বানাবার একদমই ইচ্ছা করছিল না। এখন যেহেতু বুঝতে পারছি যে বেসিক্যালি আর কিছু করে লাভ নেই, মানে উই হ্যাভ লস্ট দ্য ট্রেন, উই হ্যাভ লস্ট টুডে, এবং কালকে আমরা কোনোভাবেই আর কি অফিস জয়েন করতে পারবো না। তো বেসিক্যালি ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, এটা ছোটো করে ক্লিপ বানিয়ে নিই। এমনি কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি আর হয়নি, আজকে সকালবেলা থেকে ভালোই ক্লিয়ার আকাশ ছিল। কিন্তু এখানকার ওই যেটা বললাম ইনফ্রাস্ট্রাকচারটার একটা প্রবলেম আছে, যেটার জন্য এখানে রাস্তা ক্লিয়ার হতে বেশ সময় লাগছে। আপাতত পেছনে মাউন্টেন্সগুলো বেশ ক্লিয়ার আছে, এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি, তার উপরই হচ্ছে চন্দ্রগিরি রোপওয়েটা। তো জাস্ট ওটা একটু দেখো। এরপরে যদি বীরগঞ্জ পৌঁছাতে পারি আজকে, বা যদি রক্সল পৌঁছাতে পারি আজকে, সেটা চেষ্টা করবো আপডেট দেওয়ার, বা কালকে দেবো। ব্যাস, এখনকার জন্য এইটুকু। ওই যে হচ্ছে চন্দ্রগিরির যে রোপওয়ে, আর এই লম্বা লাইন হয়ে আছে সমস্ত গাড়ির। সামনেও মোটামুটি 4-4.5 ঘন্টা আমরা ওয়েট করছি। দেখা যাক। হ্যালো, মর্নিং। তো ব্যাপারটা হচ্ছে যে যা পরিস্থিতি চলছে, ব্লগ করতে আর ইচ্ছা করছে না। তো ছোটো মোটো বলে দিই কী হয়েছে। তোমাদের তো বলেইছিলাম যে লাস্ট আমরা ওই একটা আননোন স্পটে ফেসেছিলাম, এবং ওইখানে আমরা সন্ধ্যে 7:30 অবধি ফেসেছিলাম। কালকে সন্ধ্যে 7:30 অবধি। সেই অবধি 3খানা জেসিবি এসে কোনো রকমের রাস্তা কেটে বেসিক্যালি এমন একটা পরিস্থিতি করে যেখান দিয়ে কিছু পরিমাণে গাড়ি, মানে ওই সিঙ্গেলভাবে একটা গাড়ি পাস করতে পারে। তা ওই যেমন থাকে যে স্টোনস, মাটি, গাছপালা পড়ে আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে গাড়িগুলো টুয়ার্ডস কাঠমান্ডু আসছিল, সেগুলো যেহেতু অলমোস্ট চলে এসছে, মানে দ্য ভার্জ অফ রিচিং কাঠমান্ডু, 15-20 কিলোমিটার বাকি ছিল, সেই জন্য নেপালের যে পুলিশ তারা আগে ওইগুলোকে কাঠমান্ডু ঢুকাতে প্রায়োরিটি দিচ্ছিল। দ্যাট ইজ ভেরি লজিক্যাল। এবং যেহেতু অলমোস্ট সন্ধে হয়ে গেছে, 7:30 বেজে গেছে, 8টা, মানে তখন ওই প্রায় রাতের দিকে, তো সেই জন্য বলছিল যে কাঠমান্ডু থেকে বীরগঞ্জের জন্য গাড়িকে যেতে দেবে না। আমার মনে হয় দ্যাট ইজ অলসো ভেরি মাচ লজিক্যাল। কিন্তু এখন কিছু আর কি লোকালস এবং এখানকার যারা ড্রাইভার, তাদের জন্য আমার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল যে যদি কাঠমান্ডু ফিরে যাই তাহলে আমি, বিকজ আমাদের এমনি 4:30 ট্রেন মিস হয়ে গেছিলো, তো দেয়ার ইজ নো পয়েন্টিং অফ কামিং টু বীরগঞ্জ অর রক্সল এনিওয়ে। আমরা জাস্ট টার্গেট ছিল তাহলে কাঠমান্ডু ফিরে যাই, অ্যাটলিস্ট কলকাতা টু কাঠমান্ডু, মানে কাঠমান্ডু টু কলকাতা কোনো একটা ডিরেক্ট ফ্লাইট নিয়ে আমরা বেরিয়ে আসবো। বাট ওনারা ওই আর কি জোর জবরদস্তি করে গাড়িটা ওখান থেকে টুয়ার্ডস বীরগঞ্জের দিকে এগোলো, এবং বেসিক্যালি এমন একটা জায়গায় আমরা ফেসেছিলাম মিডল অফ নো ওয়্যার, যে আমরা
ওখান থেকে যে গাড়ি থেকে নেমে লাগেজ নিয়ে কাঠমান্ডু ফিরবো সেটারও কোনো অপশন ছিল না। তো বাধ্য হয়েই আমাদেরকে ওই গাড়িতেই থাকতে হয় এবং প্রচণ্ড রিস্কিভাবে মানে খাদে পড়ে যাওয়ার 200% চান্স ছিল ওই অন্ধকারের মধ্যে সবেমাত্র কাটা রাস্তা দিয়ে যাওয়াতে। খুবই আর কি সিচুয়েশন খারাপ ছিল, কিন্তু যাই হোক গুরু বলে পড়িনি খাদে। কিন্তু যখন আমরা যখন আমরা হাটোয়া মানে হাটুরি সামথিং হাতুড়ি হোয়াট এভার ইট ইস, ঠিক আছে, ওরকম একটা মিডল অফ দ্য স্পটে আর কি বেসিক্যালি গাড়িগুলো যাচ্ছিলো। তো সেই জায়গাটা পৌঁছে তখন বাজে রাত্রির 2:30 কি 2:45 কাছাকাছি। তো মানে বেসিক্যালি কিচ্ছু করার ছিল না আমাদের কাছে। আমরা জাস্ট ওই যেখানে নামালো বাস পার্কটা, তো ওখানে দাঁড়িয়ে আছি, বসে আছি যে সকাল হবে বীরগঞ্জের জন্য বাস পাবো। 1/2 ঘন্টা 40 মিনিট বসবার পর একটা বাস ফ্রম পোখরা টু বীরগঞ্জ আসছিল। দে ওয়ার কাইন্ড এনাফ যে আমাদেরকে অ্যালাউ করলো উঠতে। ওখানে 150 রুপিস করে পার পার্সন নিল। ও আর এটা আই থিঙ্ক বলেছি, বাট আবার বলে দিচ্ছি, 2000 রুপিস টোটাল আমার আর লোপার লেগেছিল বীরগঞ্জের মানে ওই হাটোয়া আসতে, মানে কাঠমান্ডু টু হাটোয়া আসতে। আর এখানে ওই হাটোয়া টু বীরগঞ্জ আসতে আরও 150 300 লাগলো। আমি বলবো ওই বাসটা 1000 লাগে না, সুমোতে 850 লাগে। কারেক্ট আমাদের এক্সট্রা নেওয়া হয়েছিল। 1000 লাগে না, 650 লাগে, বাট ওই 1000 করে এক্সট্রা নিয়েছে যাতে আমাদের নেই না মানে সুযোগ বুঝে আর কি আমাদেরকে ইয়ে করেছে সবাইকে। বাট হ্যাঁ, কামিং টু দ্য পয়েন্ট, তো আমরা হাটোয়া থেকে বীরগঞ্জের জন্য বাস ধরলাম এবং আমরা বীরগঞ্জ পৌঁছালাম তখন অলমোস্ট 4:30 বেড়ে গেছে। তারপর বীরগঞ্জ টু রক্সোল এলাম। রক্সোল থেকে এবার বেসিক্যালি রক্সোল আসার পর আমাদের যে প্রায়োরিটিটা ছিল, মানে রক্সোল স্টেশনে ঢোকবার পর আমাদের যে প্রায়োরিটিটা ছিল সেটা হচ্ছে আমরা কিসে ফিরবো। মানে আমাদের ট্রেন তো কালকে বেসিক্যালি আমাদেরকে ছেড়ে বেরিয়ে গেছে, আর আমরা টিকিটও ক্যান্সেল করতে পারিনি কারণ আমরা কোনো সিম নিইনি। এটা বলতেই পারেন যে আমার দোষ, বাট আমার মনে হয় যে একটা 4-5 দিনের জন্য ট্রিপে যাচ্ছি বলে একটা সিম নেওয়ার মানে দাঁড়ায় না। আর যেখানে হোটেলে ওয়াইফাই আমি ইউজ করছি টু কন্ট্যাক্ট মাই ফ্যামিলি, এর বাইরে তো কারোর সঙ্গে কন্ট্যাক্ট আমার করার নেই এখন। হ্যাঁ, তবে সিমটা থাকলে আমার হয়তো তাও হতো না, তার কারণ হচ্ছে বিকজ উই হ্যাড দ্য মোটিভেশন, উই হ্যাড দ্য এম টু ক্যাচ দ্য ট্রেন। আমরা সেই জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে হোটেল থেকে বেরিয়েছিলাম, এবং 6 ঘন্টা আগে আমাদের চার্ট প্রিপেয়ার হয়ে যায় মোটামুটি। তো মানে আমরা এও করতে পারতাম না, ওটাকে ক্যান্সেলও করতে পারতাম না। তো যাই হোক, এখন সকালবেলা যখন এখানে তখন 5টা মতো বাজে, যখন আমরা রক্সোল পৌঁছালাম 5টা 10-15 বাজে। তো সবে ভোরের আলো ফুটছে। তো তখন আমি বেসিক্যালি মোবাইলে নেটওয়ার্ক পেলাম, ইন্টারনেট পেলাম, এবং তখন ফার্স্ট যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমি দেখছিলাম যে আজকের ডেটের কোনো টিকিট আছে কিনা হাওড়ার জন্য। তো দেখলাম এই যে গাড়িটা মিথিলা এক্সপ্রেস 10টা 10-এ ছাড়বে রক্সোল থেকে হাওড়ার জন্য, এবং খুব লাকিলি আমি তৎকালে টিকিট পেলাম আজকের ডেটে। মানে এটা কিন্তু সত্যি একটা বড় চাপের ব্যাপার ছিল, যেহেতু তৎকাল আপনারা জানেন একদিন আগে বেরিয়ে আসে, তো সেই কারণে তৎকালের টিকিট আমি আজকেরটা গতকালকে কাটতে হতো। বাট ওই সিচুয়েশনের জন্য সেটা তো সম্ভব ছিল না, কারণ আমাদের তো টার্গেট ছিল গতকালকে আমাদের নিয়ে ট্রেনে হাওড়া রক্সোল ট্রেনে ওঠার। তো যাই হোক, আলটিমেটলি আমরা ট্রেনে টিকিট পেয়ে গেছি, 10টা 10-এ এই ট্রেনটা ছাড়বে। এবং আমরা আরও দুজনকে খুব স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই, সেটা হচ্ছে 2জন না 4-5 জন আছে, তার মধ্যে 3 জন ভাইয়া যারা নেপালের, তারা সেখানে কালকে পুরো জার্নিটা আমাদেরকে খুব সাপোর্ট করেছিল মেন্টালি, এবং বলছিল যে হ্যাঁ সব ঠিক থাকবে। এবং 2জন ভাইয়া যারা হচ্ছে ইউপি লখনৌ, রাম ভাইয়া হচ্ছে নেপালি ভাইয়ার নাম একজন, আর আমাদের 2 ইউপি ভাইয়ার একজনের নাম রবি কুমার আর একজন হচ্ছে লাভলেশ কুমার। তো ওনাদের জন্য সত্যি বুক ভরা ভালোবাসা, খুবই সাপোর্ট করেছিলেন। এবং শেষ অবধি আমি ওনাদেরকে মানে ইউপি ভাইয়ার জন্য টিকিট করে দিলাম,
টু গান্ডোলা তো তো ওরা এখন উঠে গেছে ট্রেনে, আর আমরাও এবার উঠবো ট্রেনে। তো অল্প করে ট্রেনে ব্লগ বানাবো, তারপর বাড়ি যাবো। ক্লান্ত শরীর তখন 30 ঘন্টারও বেশি ঘুম না পাওয়ায় ট্রেনে উঠতেই ঘুমিয়ে পড়ল। দুপুরে খাবার আমরা ট্রেনের প্যান্টিগারের থেকেই নিয়েছিলাম। সেদিন প্রায় সারাদিনই ঘুমাই। সত্যি বলতে আগের গোটা দিন এবং রাত্রিটি প্রতি মুহূর্ত খুবই চিন্তাতে কেটেছিল। স্পেশালি ওই রাতের বেলা যখন সদ্য কাটা রাস্তার মধ্যে দিয়ে প্রায় 15 বছরেরও পুরনো টাটা সুমোটি আসছিল। অন্ধকারের মাঝে পড়ে থাকা সদ্য কাটা গাছপালা মাটি, কাদা ও আরও স্লিপারি করে দিয়েছিল রাস্তা, এবং খাদ ছিল সর্বদাই আমাদের এক ভয়ঙ্কর সঙ্গী। প্রাণ হাতে করে সারা রাত কাটানোর মধ্যে ব্লগের কথা মাথাতেও ছিল না। তাই যখন ট্রেনে উঠলাম তখন মেন্টাল ও ফিজিক্যাল টায়ার্ডনেস আরও চেপে ধরেছিল। আজ 5 অক্টোবর, এখন বাজে সকাল 3:55। নির্দিষ্ট সময় 5 মিনিট আগে আমাদের ট্রেন হাওড়াতে ঢুকে গেছে। এই ট্রিপটা বেশ ভালোই ছিল, এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। লাস্টে ফেরার দিকে একটু সার্কামস্ট্যান্সেস এগেনস্টে গেছে, বাট সেটা কিছু করার নেই, ন্যাচারাল ক্যালামিটির জন্য অনেক কিছু হতেই পারে। বাট ভালো, ওভারঅল ভালো ট্রিপ ছিল, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, ভালো ও খারাপ দুটো এক্সপিরিয়েন্সই খুব দরকার, এবং যা শেষ ভালো তার সব ভালো। এই সিরিজটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য এক সিরিজের সাথে। ততদিন ভালো থাকবেন, স্টে সেফ। আর ভিডিওটি এই অবধি দেখে থাকলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।